স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এই মাসের মধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা ইনিয়ে বিনিয়ে বিদেশি মিডিয়ায় না বলে দেশের সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ে আলোচনা সভা, সাথে নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, তুলে ধরেন গেল 17 বছরে দলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা। 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামে ছিল, স্বৈর শাসন ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। 17 বছর দলের ঐক্যটাকে ধরে রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। এই বিভাগীয় সমাবেশগুলো আমরা যা করেছি, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে সারা জীবনে যত মানুষ দেখনি তার চেয়ে বড় বেশি মানুষ আমাদের সেই সমাবেশগুলোতে। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন ছাত্রদের নতুন দলের পলিটিক্যাল ফিলোসফি নিয়ে। আজকে কিছু দুই একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে। ওনারা ভুলে গেছেন, ওনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা তৈরি করতে চাচ্ছি। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। এ সময় সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। আমি আহ্বান করব মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নিয়ে বিনিয়ে আর বলার প্রয়োজন নেই। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতির সুযোগ পেলে তা হবে সবার রাজনৈতিক ব্যর্থতা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সামনে বড় চ্যালেঞ্জ এখন জনসমর্থন। আর জাতীয় নির্বাচনে প্রমাণ হবে দলটির জনপ্রিয়তা অবস্থান, এমনটাই মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাঠে জায়গা করা কঠিন হবে নাগরিক পার্টির। বহুল প্রতীক্ষার পর শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। তারুণ্যের নেতৃত্বে নতুন দলটির অভিষেকে নতুন মাত্রা যোগ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে দলটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মূলধারার রাজনৈতিক দলের নেতারা। বিএনপি মনে করে আগামী নির্বাচন ঘিরে জনসমর্থনই দলটির সামনে বড় চ্যালেঞ্জ। কেবল নিজে নিজে বললে হবে না, জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে পরীক্ষায় তারা কতটুকু উত্তীর্ণ হয় এটা তাদের বিষয়। জনগণ কতটুকু গ্রহণ করবে, সমর্থন করবে, এটা জনগণই ভবিষ্যতে প্রমাণ করবে। আগামীতে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে সেজন্য দলটিকে সজাগ থাকার কথা বলছে জামাতে ইসলামী। ষড়যন্ত্র যেগুলো আওয়ামী ফ্যাসিবাদ করেছে, এই দেশের রাজনীতি থেকে যাতে এটা আমরা সবাই মিলে চিরতরে বিদায় দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সবাইকে নতুন দল সহ পুরাতন দল যারা আছি আমরা সবাই মিলে আমরা যেন চেষ্টা করতে পারি, এটাই হলো আমাদের কথা। সিপিবির সাধারণ সম্পাদক নতুন দলকে সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন। এখনকার যে গণতন্ত্রের অভিযাত্রা সেইটাকে হয়তোবা দীর্ঘায়িত করতে পারে, এইসব বিবেচনায় রেখে আমাদের অপেক্ষা করতে হবে তাদের লিখিত ঘোষণাপত্র গঠনতন্ত্রে কোন লক্ষ্যকে তারা নির্দিষ্ট করছে সেটা আমাদেরকে জানার জন্য অপেক্ষা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু তরুণ নয়, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করাই বড় চ্যালেঞ্জ নাগরিক পার্টির। বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, তারা তাদের সমর্থন পেলেই রাজনৈতিক দল হয় না। রাজনৈতিক দলকে আরও ব্রডার বেসড সাপোর্ট বেস তৈরি করতে হয়। এই ব্যাপারে কতটা নাগরিকদেরকে তাদের প্রতি উদ্বুদ্ধ করতে পারে, সমর্থন আদায় করতে পারে, এটার উপরে নির্ভর করবে তাদের ভবিষ্যৎ পথ চলা।
সাধারণ মানুষের প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনের চেতনাকে ঘিরে নতুন রাজনৈতিক দলগুলোর কাছে মানুষের প্রত্যাশা অনেক। বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে সহায়ক হবে নতুন দল, এমন আশা তাদের। এছাড়াও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে নতুন এই দল অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে মনে করছে সাধারণ মানুষ। তবে জনসাধারণের কাছে মুখ্য সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাপনের নিশ্চয়তা। গ্রামগঞ্জ কিংবা শহর, সর্বত্রই মানুষ চায় আসুক শান্তির সুবাতাস। আর তারা বলছেন এজন্য দেশে প্রয়োজন যোগ্য নেতৃত্ব। পরীক্ষিত দলগুলোর পাশাপাশি নতুন প্রত্যাশা নিয়ে আত্মপ্রকাশ করেছে তরুণ প্রজন্মের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনের চেতনায় গড়ে ওঠা এই দলের কাছে রাজশাহী সাধারণ মানুষের নানান চাহিদা থাকলেও সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাপনের প্রত্যাশা যেন মুখ্য হয়ে উঠেছে। সুন্দরভাবে দেশটা পরিচালনা করার জন্য তাদের কাছে আশা করি এটাই আর কি। দ্রব্য জিনিসের দাম কমায় এবং আইন ব্যবস্থা ভালো থাকে, আইন সুস্থভাবে আইন চলে, আমরা যেন সবসময় নিরাপদ থাকি। শহীদ আবু সাঈদের জেলা রংপুরবাসীর নতুন দলের কাছে প্রত্যাশা অনেক। তাদের চাওয়া অতীতে যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেগুলো তরুণ প্রজন্ম ফিরিয়ে দেবে। আমরা মনে করি এই নতুন প্রজন্ম এই রাজনৈতিক দলের মাধ্যমে দেশে নতুন কিছু পাবে। পুনরাবৃত্তি না ঘটুক, তারা নতুনভাবে নতুন প্রত্যয় নতুন বাংলাদেশ গঠন করুক। সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হবে এমন প্রত্যাশায় থাকা সিলেটবাসীর নতুন দলের কাছে চাওয়া দূর করতে হবে বৈষম্য, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের বন্দোবস্ত আসবে বলেও প্রত্যাশা তাদের। বাংলাদেশের সকল পথ, সকল মত, সকলকেই নিয়েই যাতে এগিয়ে চলে সেটি তরুণদের প্রত্যাশা। সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমি আশা করব যে তারা একটা ভালো ভূমিকা রাখবেন। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে নতুন এই দল অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে মনে করে খুলনা সচেতন মহল। তাদের মধ্যে আমি মনে করি এখনো দুর্নীতি, অসততা এরা ছোঁয়া এখন ওইভাবে পায়নি। তাদের মধ্যে এখনো নিটল দেশপ্রেমটা আছে এবং এই দেশপ্রেমটাকে জাগিয়ে যদি তোলা যায় এবং আমরা মনে করি তারা এই অনুকূল পরিবেশ পেলে তারা কিন্তু এই দেশপ্রেমটাকে জাগিয়ে তোলে। নতুন দলের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা অগ্রাধিকার দিয়ে নজর দেবে ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগের দিকে। এই নতুন নতুন যেই মেধা এবং নতুন নতুন বিনিয়োগের যে সম্ভাবনাগুলো রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমাদের তরুণদের যেই পলিটিক্যাল পার্টিটা আছে সেই পার্টির মাধ্যমে ওনারা এইসব প্রোগ্রামগুলোকে আরও ব্যাপকভাবে বেগবান করবে। পট পরিবর্তনের পর দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। রায়ের বাজার কবরস্থানে জুলাই আগস্টে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করে কার্যক্রম শুরু করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারতের পর কথা বলেন গণমাধ্যমে। বলেন, যে উদ্দেশ্যে জুলাই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নই নতুন সংগঠনের মূল লক্ষ্য। লেজুর বৃত্তির রাজনীতি বন্ধ করা সহ যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। ক্যাম্পাস পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা হাজির করার যে নতুন ছাত্র সংগঠন তারা তৈরি হয়েছেন, আবির্ভূত হয়েছেন, সেটা দায় এবং দরদের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে তারা তাদের দ্বিতীয় দায়িত্ব পূরণ করতে চায়। গত 54 বছরে বাংলাদেশে কোনো সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি তৈরি হয়নি। সেই ধারাবাহিকতায় একটি সুষ্ঠু ধারার মেধা, মননের, দায় এবং দরদের ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা শুরু হয়। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে করা কয়েকটি মামলার প্রতিবেদন পাওয়া যাবে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু করা যাবে বলেও জানান তিনি। সিলেটে আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তাজুল ইসলাম। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়ে তিনি বলেন, এটা ভারতের সাথে বিদ্যমান প্রত্যর্পণ আইনের মাধ্যমে সরকার চেষ্টা করবে। দিনব্যাপী এ কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, বিচার বিভাগ ও সিলেট বিভাগের পুলিশ এবং প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। রমজান মাস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই জন্য আমরা সবার সহযোগিতা চাইছি এবং আমরা আশা করছি যে এই বিষয়ে যখন আপনারা কখনো কোনো রিপোর্ট লিখবেন সেটা একটু যাচাই করে লিখবেন, কারণ কোনো ঘটনা যদি অতিরঞ্জিতভাবে আসে তাহলে সেক্ষেত্রে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের কাজ করতে অসুবিধা হয়। আমরা আশা করবো যে আপনারা নিজেরাও আমাদেরকে সহযোগিতা করবেন প্রকৃত তথ্য দিয়ে, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে দেবে পুলিশের জন্য এবং সরকারের যারা কাজ করছেন এই বিষয়ে সবার জন্য কাজটা আরেকটু সহজ হবে। এছাড়াও আরো একটা বিষয় আছে, আমি এখন আমার প্রেস সেক্রেটারি ওনাকে দেবো, উনি এখন কথা বলবেন। আপনারা জানেন আমরা সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় লক্ষ্য করছি যে পিরোজপুরে 5টি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং এক ধরনের অ্যালিগেশন আসছে যে পিরোজপুরের যে ডিসি যে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস এটা এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তোবা এই বাসগুলো রিকুইজিশন করতে হেল্প করেছে। আমি এখানে দ্যাটকন্টে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। যেটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসি সাথে কথা বলেছি, ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল বা তার আগের দিন থেকেই বৈষম্য পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন। এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং যারা 2টা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন, কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এখানে কোনো মনিটরিং। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সুরক্ষা জোরদারের জন্য গঠিত হলো উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি। ব্যাটালিয়নটির পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান মিয়ানমারের অস্থিরতার প্রভাব যাতে দেশে না পড়ে সে লক্ষ্যেই কাজ করবে এই ব্যাটালিয়ন। বিজিবি মহাপরিচালক বলেন, ভারত অনুপ্রবেশকারীদের হত্যা করলে বাংলাদেশও অনুপ্রবেশকারীদের প্রতি কঠোর হবে। উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠান। একই সাথে পতাকা উত্তোলন হয় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজিবি মহাপরিচালক সীমান্ত রক্ষায় নবগঠিত এই ব্যাটালিয়ন সহ বিজিবির প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাবার আহ্বান জানান। এ সময় গণমাধ্যমের প্রশ্নে তিনি জানান, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উপর কঠোর হবে বিজিবি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সুরক্ষা জোরদারের জন্য উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি ছিল সময়ের দাবি। রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে, এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যদি এখান থেকে আরও ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরও ব্যাটালিয়ন এখান থেকে রেজ করবো। বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। পতাকা উত্তোলনের পর উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ডগ স্কোয়াড K9 ইউনিটের প্যারেড প্রদর্শন ও বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষ হয়।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা, অনুপ্রবেশ, মাদক চোরাচালান এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবে উখিয়া ব্যাটালিয়ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, কক্সবাজার। আজ দেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল রবিবার থেকে সারা দেশে শুরু হবে পবিত্র রমজান মাস। তারই প্রস্তুতি চলছে রাজধানীর বাজারগুলোতে। সবজি ও ফলের বাজারে ভিড় বেশি, চাহিদা বাড়ায় লেবু, শসা, বেগুন, খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে এসব পণ্যের দাম দ্রুত কমবে বলে জানান বিক্রেতারা। বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। শুরু হবে এক মাসের সিয়াম সাধনা, তারই প্রস্তুতি বাজারে বাজারে। নিত্যপণ্যের বাজারে ভিড় করছেন ক্রেতারা। ইফতার এবং সেহরির জন্য প্রয়োজনীয় পণ্য কিনছেন রাজধানীবাসী। সবজি এবং ফলের দোকানে ভিড় বেশি। মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায় বাড়তি চাহিদা থাকায় বেড়েছে বেশ কিছু সবজি এবং ফলের দাম। ভালো মানের বেগুন কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা, দেশি শসা কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা, ভালো মানের লেবু হালিতে 20 টাকা বেড়ে 100 থেকে 120 টাকা হালি বিক্রি হচ্ছে। এখন একটু দাম বাড়ছে রমজান উপলক্ষে, এটা স্বীকার করতে হবে। আপনার গিয়া যেই শসাটা ছিল কিছুদিন আগে, হয়তো 2 দিন আগে 60 টাকা 70 টাকা, এখন 120 টাকা বিক্রি করতেছি। মানে শুধু বাড়তি না, অতিরিক্ত বাড়তি। যারা মধ্যবিত্ত এদের রমজানে একটু খাবে কি। শসা যেটা আমরা গতকালও কিনছি 60 টাকা কেজি, এখন সেটা চাই 160 টাকা। টমেটো ছিল 15 টাকা 20 টাকা, এখন সেই টমেটো 50 টাকা। এছাড়া পটল 120 টাকা, ঢেঁড়স করলা 100 টাকা, সজনা 240 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে 30 থেকে 50 টাকার মধ্যে মিলছে শিম, টমেটো, মাঝারি মানের বেগুন সহ শীতের শেষ সময়ের সবজি। খেজুর সহ সব ধরনের ফলের দামও বাড়তি। কলা কিনলাম, কলা হলে যে 160 টাকা ডজন, পরশুদিন কিনছি 110 টাকা ডজন। আগে যে দেশি পেঁপেটা বিক্রি করছে 120 টাকা, এখন পাইকারি 150 টাকা। 5 কেজির যে কার্টন 3500, ওটা 4000, 4100, এরকম ডিফারেন্স হয়ে গেছে। এছাড়া বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। গতকালকে দিয়েছি 2 কার্টন 2 লিটারের, 5 লিটার দেয়নি, 1 লিটারও দেয়নি। আবার ওই যে মাঝে মাঝে আবার কালকে পরশু যদি দেয় আবার বিক্রি করুন। রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করছে সরকার। তবে চাহিদা অনুযায়ী পণ্য না থাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যারা সিন্ডিকেট করে ব্যবসা করে 15 জন 20 জন, এরা নিয়ে ব্যবসা করে, বুঝছেন, এদের কারণে আমরা পাই না, আমাদের বের করে দেয়। এখন একটা এরিয়ার ভিতরে যদি 200 মাল দেয় আর লোক যদি 1000 থাকে, তখন আমরা মাল দিতে আসলে বিপদ হয় আমাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ও ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মধ্যরাতে বেড়া বাঘাবাড়ি হয়ে ঢাকা যাবার বিকল্প সড়ক পাবনা সাথিয়ার ছেঁচানিয়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। যদিও প্রশাসনের দাবি, গণমাধ্যমে অতিরঞ্জিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। এদিকে ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে পাবনার সাথিয়ার ছেঁচনিয়ায় সড়কে কাচের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে দেয় ডাকাতরা। ব্যস্ত সড়ক হওয়ায় মুহূর্তে সেখানে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ 40টি যানের জট সৃষ্টি হয়। এ সময় 40 থেকে 50 জনের একটি দল হাসুয়া, রামদা, ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে গাড়িগুলোতে লুটপাট চালায়। এ সময় কয়েকটি গাড়িতে ভাঙচুরও চালানো হয়। 2 পাশ দিয়ে তাও তো 40-50টি গাড়ি, গাছের এপাশেও গাড়ি এপাশেও গাড়ি। আগে ছিল না, এখন আবার এই যে ডাকাতি শুরু হয়ে গেছে, খুব আতঙ্কে আছে আমরা। সাথিয়া থেকে বেড়ার মাঝে মোটামুটি 3-4 কিলো ফাঁকা, এই ফাঁকার মধ্যে মাঝে মাঝে ডাকাতি হয়। যাত্রী ও পরিবহন শ্রমিকদের মারধর করে তাদের মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র লুট করা হয়। ঘণ্টাখানিক ধরে চলে এ তাণ্ডব। 12:30টার পরে একটা শব্দ পাইলাম, কে জানে এদিক টাকা দেয় কি কিছু আলো দেখা যায়। সকালবেলা ফজরের নামাজ পড়ে জাতি হুনিতে হানে এই ব্যাপার। এতে পেজ নিয়ে চতুর্বাজারে জাতি এখানে গাছ ফেলা দেওয়া ছিল এবং শোনা গেল নাকি ডাকাতি হয়েছে। তবে পুলিশের দাবি, ডাকাতরা গাছ ফেলে রাস্তা বন্ধ করে 5 যাত্রীর কাছ থেকে 15 লক্ষ টাকা ও কিছু মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এছাড়া এক অটোরিকশা চালকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আশপাশের তথ্যপত্র নিচ্ছি আমরা, ইনশাল্লাহ দ্রুত ডাকাতদের শনাক্ত করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।